সালাম আলাইকুম সবাইকে। কি অবস্থা? এসএসসিতে ম্যাথে সেটা তুমি জেনারেল ম্যাথের কথাই বলো বা হায়ার ম্যাথের কথাই বলো, সেখানে 98 প্লাস মার্কস তোলার উপায়টা আসলে কি? এই জিনিসটা নিয়ে কথা বলব তোমার সাথে। তবে তার আগে একটু বলে রাখি যে এইটা নিয়ে যেহেতু আমি কথা বলতেছি, আমার আসলে যোগ্যতা আছে কিনা এটা নিয়ে কথা বলার। আমি এসএসসিতে 98 পেয়েছিলাম জেনারেল ম্যাথেও, হায়ার ম্যাথেও। আমি ইন্টারমিডিয়েটেও আমাদের হচ্ছে আ কি বলব যে হায়ার ম্যাথ ছিল, জেনারেল ম্যাথ ছিল না। হায়ার ম্যাথেও আমি হচ্ছে 98 পেয়েছিলাম। তো এবং ফিজিক্সে আমার এসএসসিতেও 99 ছিল। ইন্টারমিডিয়েটেও হচ্ছে তোমার কলেজের টেস্ট পরীক্ষাতে 99 ই ছিল। কেন ভাইয়া টেস্টের কথা কেন বলতেছেন, এইচএসসির কথা বলতেছেন না কেন? কারণ হচ্ছে আমি এইচএসসি 20 ব্যাচ। চুপ! আর কিচ্ছু বলা যাবে না। সো আমি আসলে কোন টেকনিক ফলো করে শুধু একবারই যে পাইছি ব্যাপারটা এমন না। আমি কন্টিনিউয়াসলি এটা ধরে রাখতে পারছিলাম। এই টেকনিকগুলো শিখাবো। তবে আজকে আমাদেরকে এই জিনিসটা বলার আগে আমরা আসলে যে জায়গায় বেশি ফোকাস করব সেটা হচ্ছে এক্সাম হলে কি স্ট্র্যাটেজি তোমার আসলে ফলো করা উচিত যদি তুমি এই 98% মার্কস পাইতে চাও। এইজন্য আমি ২ টার ভাগে জিনিসটাকে বলবো। এক হচ্ছে এমসিকিউ কিভাবে যাওয়া উচিত, ২ হচ্ছে সিকিউ বা শর্ট কোয়েশ্চেন এ তোমার আসলে কিভাবে যাওয়া উচিত। প্রথম কথায় আসি। ঠিক আছে? আচ্ছা, আমি একটু ছোট্ট করে জিনিসটাকে বলি। আ ওকে, সবার আগে যে জিনিসটা আমার দেখা উচিত সেটা হচ্ছে তুমি দেখো, তোমার এমসিকিউ এর জন্য ১ম এই তো তুমি এমসিকিউ পরীক্ষার হলে বসবে, রাইট? একদম শুরুতে যখন তুমি পরীক্ষা দিচ্ছ তখনই তোমার ১ম কাজ হচ্ছে এমসিকিউ দেওয়া। এখন এমসিকিউ দেওয়ার সময় আমরা কেবল কলমটা ধরছি সকালবেলা ঘুম থেকে উঠে। এখন আমাদের ব্রেইন ঠান্ডা আছে ভালো কথা, বাট অনেক বেশি সে নার্ভাস হয়ে গেছে। অনেকটা হচ্ছে তুমি যদি ক্রিকেট খেলা দেখো, ক্রিকেটের ক্ষেত্রে দেখবা যখন ব্যাটসম্যান হচ্ছে ১ম এ টেস্ট ম্যাচের কথা যদি বলি, ১ম এ ব্যাটিং এ দাঁড়ায় তখন নতুন বল দেওয়া হয়। টেস্ট ম্যাচের শুরুতে, ইনিংসের শুরুতে। নতুন বল যখন বলারের হাতে থাকে তখন বল প্রচুর পরিমাণে সুইং করে। প্রচুর পরিমাণে সুইং করে। বল পড়ে একখানে যায় আরেকখানে। তো তুমি দেখবা পিছনে কিপারের সাথে অনেকগুলো স্লিপে প্লেয়ার দাঁড় হয়ে থাকে। কেন? কারণ বলটা প্রচুর সুইং করে ১ম দিকে। সো ওই মোমেন্টে একটা ব্যাটসম্যান যদি ব্যাটিং করতে দাঁড়ায়, তার টার্গেট কিন্তু এইটা না ১ম এ আইসে ধুম ধাড়াক্কা মারা শুরু করব ভাই, একদম মানে নিজের পুরুষত্ব দেখায় ফেলবো। ওইটা কিন্তু তার টার্গেট না। তার টার্গেট হচ্ছে এই মোমেন্টে টিকে থাকা। ওই বেয়ার গ্রিলসের মতো বলতে হবে যে, "আজ আমি আপনাদের দেখাবো কিভাবে প্রতিকূল পরিবেশে টিকে থাকতে হয়।" সো ওখানে কিছুক্ষণ টিকে থেকে ব্যাটসম্যান আসলে বলটাকে বোঝার ট্রাই করে। ইন সুইং হচ্ছে না অফ সুইং হচ্ছে বা আউট সুইং হচ্ছে। সো যতক্ষণে সে ব্যাটসম্যান এটা বুঝে ফেলে, বলটা ততক্ষণে পুরাতন হয়ে যায়। আর বল যখন পুরাতন হয়ে যায়, তখন ব্যাটসম্যান উড়াধুরা, ক্রিজে তো সে অলরেডি সেটল, তখন উড়াধুরা খেলতে পারে। সেম টেকনিক আমরা খাটাবো হচ্ছে এমসিকিউ এর ক্ষেত্রে। এমসিকিউ এর প্রশ্নগুলো ৩ টা ভাগে আসে। ১ নাম্বার ভাগ হচ্ছে ইজি লেভেলের প্রশ্ন, মিডিয়াম অথবা হার্ড। ইজিরে আমি বলি পান্তা ভাত, মিডিয়ামরে বলি খুব চেনা, চেনা মুখখানি তোমার লাগছে আমাকে। কেন বলি একটু পরে বলতেছি আর। ৩ নাম্বারটা তো হচ্ছে খেলা হবে। ঠিক আছে? ওকে। সো ইজি লেভেলের প্রশ্ন আসে হচ্ছে তোমার অলমোস্ট ৩০ টা যদি এমসিকিউ এর কথা বলি, আমি জেনারেল ম্যাথ থেকে যদি জাজ করি, ২০ টার উপরে থাকবে হচ্ছে ইজি লেভেলের প্রশ্ন। মানে তুমি যদি ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্সটা বুঝে যাও, এই ২০ টা প্রশ্ন তোমার ইজিলি পারার কথা যদি তোমার ফান্ডামেন্টালটা ঠিক থাকে। এখন এক্সাম হলের গেমটা খেলবো হচ্ছে আমরা এই জায়গাটাতে। এক্সাম হলের গেমটা খেলবো হচ্ছে আমরা এই জায়গাটাতে। ঠিক আছে? এখানে দেখো আমি একটা জিনিস দেখাইছিলাম। আচ্ছা, যদিও হচ্ছে একটু সাইডে চাপায় নিয়ে আসতে পারছি। দেখো, সেটা হচ্ছে এক্সাম হলে তুমি ১ নাম্বার প্রশ্ন থেকে শুরু করবা। শুরু করে তুমি আসলে একটা সাইকেল ঘুরবা। একের পর ১, ২, ৩, ৪ করে ১০, ২০ এভাবে যাইতে, যাইতে ২৫, ৩০, ঠিক আছে? এভাবে হচ্ছে আমরা ঘুরতে থাকবো। ভালো কথা। এইরকম কতবার ঘুরবো? আমি বলব ৩ বার সাইকেল ঘোরা উচিত। ৩ বার এরকম রাউন্ড দেওয়া উচিত ১ থেকে ৩০। ১ম রাউন্ডের জন্য বরাদ্দ হচ্ছে শুধুমাত্র ইজি লেভেলের প্রশ্ন। মানে আমি 100% সিওর যে প্রশ্নটা আমি ধরলে প্রশ্নটার অ্যান্সার আমি বের করে ফেলতে পারবো। যে প্রশ্নটা আমি কারেক্টলি দাগাইতে পারবো, সেটা হচ্ছে আমার ১ম পার্ট। ১ম সাইকেলে। মানে হচ্ছে ওই যে বল সুইং করতেছে। এখন তুমি যদি উড়াধুরা সব বল মারতে যাও, তোমার স্লিপে ক্যাচ উঠার সম্ভাবনা অনেক বেশি। কোন বলটা তোমার খেলা উচিত যেটা তুমি সিওর যেটা হচ্ছে ইন সুইং করবে, এটাকে এখন ডিফেন্স করি। আমি সিওর এই বলটা এখন আউট সুইং করবে, আমি এটাকে হচ্ছে ধরো কাভার ড্রাইভ খেললাম বা কিছু একটা। এই যে বলটা তুমি সিওর, সেই বলটাই শুধুমাত্র খেলা উচিত এবং সেটা হচ্ছে ১ম সাইকেলে, সাইকেল 1। প্রথমবার ২০ টা প্রশ্নের মধ্যে তুমি ধরো ১০ টা প্রশ্ন এখানে পারো নাই। ধরো ৩০ টার মধ্যে ১০ টা প্রশ্নই পারো নাই। ভয় পাওয়ার কিছু নেই। ওই ১০ টা প্রশ্নের মধ্যেই থাকবে হচ্ছে খুব চেনা, চেনা মুখখানি তোমার লাগছে আমাকে। মানে হচ্ছে এমন প্রশ্ন যেটা দেখে মনে হচ্ছে পারার কথা, কেমনে জানি করে মাথায় আসতেছে না। এই মোমেন্টটাতে হচ্ছে আমরা একটা গেম খেলবো, মাইন্ড গেম। তুমি এই যে ১ম বার ঘুরে গেছো, ১ম বার তুমি দেখলা যে ফর এক্সাম্পল ৭ নাম্বার প্রশ্নটা খুব চেনা, চেনা লাগতেছে বাট মাথায় আসতেছে না। কি জানি কেমনে জানি করতাম। ভুলে গেছো। এইখানে তুমি দেখে একটু ৫ সেকেন্ড বা ১০ সেকেন্ড চিন্তা করে যে হ্যাঁ, এটা মনে হয় একটু পরে দেখলে পারবো। স্কিপ করে চলে গেছো। এই যে তুমি স্কিপ করে চলে গেছো, তুমি কনশাস মাইন্ড থেকে স্কিপ করে চলে গেছো এবং আমাদের ব্রেইনের মাত্র
5% কন্ট্রোল করে হচ্ছে এই কনসিয়াস মাইন্ড, 95% 90 থেকে 95% কন্ট্রোল করে হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। তুমি হয়তো স্কিপ করছো, বাট তোমার সাবকনসিয়াস মাইন্ড স্কিপ করে নাই। সে ততক্ষণে চিন্তা করতেছে কি ছিল এটা, সে অলরেডি চিন্তা করতেছে। তুমি এই পাশে হয়তো সলভ করতেছো করতে 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 তুমি যখন একটা রাউন্ড দিয়ে ফেলছো, এই রাউন্ডে তোমার কনসিয়াস মাইন্ড হয়তো বাকি প্রবলেমগুলো সলভ করছে, তোমার সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে ওই যে প্রবলেমটা স্কিপ করছো ওটা নিয়ে চিন্তা করছে, এবং সেটা তোমার অজান্তে। ঠিক আছে, আমরা ঘুমের মধ্যে অনেক অজান্তে কাজ কারবার করি না, সেটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড থেকে হয়। সো যাই হোক না কেন, সো এই হচ্ছে সাবকনসিয়াস মাইন্ডের ব্যাপারটা। তোমার এই খুব চেনা চেনা অঙ্কগুলো এখন ইজি হয়ে যাবে, অলরেডি তুমি চিন্তা করে ফেলছো। তুমি কনসিয়াস মাইন্ডে চিন্তা না করলেও সাবকনসিয়াস মাইন্ড সেটাকে চিন্তা করছো। এখন এই খুব চেনা চেনা প্রশ্নগুলোতে আমি টাচ করবো, এবং যদি আমি একদম ক্লিয়ার কাট কথাবার্তা বলি, এই রকম প্রশ্ন সংখ্যা 5টার আশেপাশে, 5টার একটু বেশি হইতে পারে, 5টার আশেপাশে। সেকেন্ড সাইকেলে এসে আমি এই প্রশ্নগুলাই সলভ করব, এই 5টা প্রশ্ন আমি সলভ করব সেকেন্ড সাইকেলে। এবং এটা সলভ করতে গেলে ইজির থেকে একটু বেশি সময় লাগবে, বাট মোটামুটি তুমি যে চিন্তা ভাবনা করে নিছো কনসিয়াস মাইন্ডে বা সাবকনসিয়াস মাইন্ডে, এই জিনিসটা তখন তোমার জন্য ইজিয়ার হয়ে যাবে। এখন যদি আমি কথা বলি ভাই, তাহলে হার্ড কোশ্চেনগুলোর ক্ষেত্রে কি হবে? এগুলো হচ্ছে খেলা হবে। এই রকম প্রশ্নের সংখ্যা থাকবে ম্যাক্সিমাম 2টা থেকে 3টা, 2টা থেকে 3টা। তুমি বলতে পারো ভাই এখানে 25টা হইলো, এখানে 2-3টা দিলে নয় 28টা হইলো, 2টা তো হইলো না, আমি কিন্তু 25 দিই নাই, আমি বলছি 20-এর ঊর্ধ্বে, 5-এর ঊর্ধ্বে। এখন এই 2-3টা প্রশ্নের কথা বলি, যেটা হচ্ছে খেলা হবে। তো এই 2-3টা প্রশ্ন যখন তুমি আসছো, ততক্ষণে দুনিয়াতে অনেক কিছু হয়ে গেছে। কি কি হয়েছে? অলরেডি তুমি 25টা প্রশ্ন দেখে ফেলছো বা সলভ করে ফেলছো, তোমার ব্রেন অলরেডি ক্রিজে সেটেল, ব্যাটসম্যান ক্রিজে সেটেল। একটা ব্যাটসম্যান যখন ক্রিজে সেটেল হয়ে যায়, তখন ওই ব্যাটসম্যান আসলে উড়াধুরা যে কোনো রিস্কি বল হচ্ছে ডিফেন্স করতে পারে, রিস্কি বলকেও ছক্কা মারতে পারে। এই মোমেন্টে আমরা এই কাজটাই করব। আমরা এখন এই হার্ড প্রশ্নটাতে এসে চিন্তা করব, খাতার পিছনে গিয়ে খসড়া করব যে হার্ড প্রশ্নটা আছে এটা কেমনে সলভ করে। সো এই 2-3টা প্রশ্ন আমরা এখন রিস্ক নিতে পারবো, কারণ অলরেডি আমাদের যা পারার আমরা পেরে গেছি, অলরেডি যা পারার আমরা পেয়ে গেছি। আমাদের হাতে এখন 1-2টা কঠিন প্রশ্ন আছে বা 3টা কঠিন প্রশ্ন আছে, আমাদের হাতে টাইমও ওই 3-4 মিনিটই বেঁচে আছে আর কি। এখন গিয়ে আমি যদি রিস্ক নেই, তাহলে এই রিস্ক নেওয়াটা আমার জন্য অর্থিত। প্রথমে যদি রিস্ক নিতাম, প্রথমে যদি আমি বলটাকে মারতে যাইতাম, স্লিপে ক্যাচ হয়ে আমি আউট হয়ে যাইতাম, হ্যাঁ প্রথম অঙ্কটাই ভুল দেখাইলাম, হ্যাঁ আমার আজকে পরীক্ষা খারাপ হবে, আমি শেষ, নার্ভাসনেসে মরে যেতাম। এখন এই মরে যাওয়া থেকে আমরা বাঁচবো। ঠিক আছে, লাস্ট মোমেন্টে সবাই রিস্ক নিতে পারে, হ্যাঁ ডু অর ডাই গেম। সো এই মোমেন্টে রিস্ক নিলে 2-3টার মধ্যে অন্তত 2টা যদি ভালোভাবে পড়ে থাকো, 2টা সলভ করে বের হয়ে আসতে পারবা। দ্যাটস আমি কিন্তু 100%-এর কথা বলি নাই। অনেকে 100%-এর কথা বলে যে 100% পাওয়ার টেকনিক কি। তোমার যদি কপাল ভালো থাকে, তুমি হচ্ছে 3টাও সলভ করতে পারো। তোমার যদি কপাল খুব খারাপ থাকে, এখান থেকে একটা সলভ করতে পারো। ডিপেন্ড করে হচ্ছে লাক। সো 100% একদম গ্রান্টেড না, বাট হচ্ছে এই জায়গা থেকে মোটামুটি বলা যায় যে তুমি যদি এই স্ট্র্যাটেজিতে যাও, তোমার 3টার মধ্যে অন্তত 2টা পারার চান্স আছে, বা 3টাই পারতে পারো। আমার যেমন রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষায় আমি এই জায়গাতে আসার পর হচ্ছে প্রথমবার কিচ্ছু পারি নাই, পরের বার সব কঠিন প্রশ্ন যা ছিল সব পারছিলাম। ঠিক আছে, সো এই স্ট্র্যাটেজিটা খেলবো। এখন চলে যাই হচ্ছে সিকিউ বা এমসিকিউ, সিকিউ বা হচ্ছে শর্ট কোশ্চেন। ঠিক আছে, এটার ক্ষেত্রে আমাদের কি রকম স্ট্র্যাটেজি ফলো করা উচিত? শর্ট কোশ্চেনের ক্ষেত্রে যদি আমি বলি, শর্ট কোশ্চেনটা আসলে প্রিভিয়াস ইয়ারে আমাদের কাছে কোনো ডাটা নাই, সো এখানে স্ট্র্যাটেজি বা অ্যানালাইসিস করার জায়গাটা একটু কম। বাট সিকিউ এর ক্ষেত্রে আমরা যেভাবে অ্যানালাইসিসটা করতে পারি, সেম কাইন্ড অফ টেকনিক আমরা শর্ট কোশ্চেনে অ্যাপ্লাই করতে পারি, বা ওই মাইন্ডসেট নিয়ে আমরা পরীক্ষা হলে যাইতে পারি। ওই টেকনিকটা কি সেটা একটু বলি। তোমার সিকিউ এ 4টা ক্যাটাগরি থাকে, 4টা সেকশন থাকে। এখান থেকে ধরো প্রথমটা ক বিভাগ, ক বিভাগ থেকে বীজগাণিতিক রাশি থাকে, সেট ফাংশন থাকে, বা হচ্ছে অনুপাত সমানুপাতের ব্যাপার স্যাপার থাকতে পারে। খ বিভাগে জ্যামিতি, তারপর ত্রিকোণমিতি, পরিমিতি, তারপর হচ্ছে পরিসংখ্যান। কোথায় থেকে কয়টা অ্যান্সার করা উচিত যদি 5টা সিকিউ এর কথা বলি? দেখো, সবার আগে তুমি জেনারেল ম্যাথ হোক, হায়ার ম্যাথ হোক, সবার আগে যেখান থেকে অ্যান্সার করা উচিত যদি তোমার প্রিপারেশন ঠিক থাকে, সেটা হচ্ছে বীজগাণিতিক রাশি। এই বীজগাণিতিক রাশি এমন একটা চ্যাপ্টার, এই বেচারা যদি তুমি হালাল নিয়মে অঙ্ক করতে যাও, সে এমসিকিউ এ তোমার অঙ্কের একদম মাইরা করে দিবে। ঠিক আছে, একদম মাইরা ফেলবে অঙ্কটায়। মানে তোমার যে অঙ্কটা 1 মিনিটে সলভ করা উচিত, যদি তুমি ক্যালকুলেটর হ্যাক্স ইউজ না করো, ওটা তোমার হয়তো 2-3 মিনিট লাগবে। বাট সেই বীজগাণিতিক রাশি যখন সিকিউ এ চলে আসে, তখন এ তোমার লাইফ সেভার করে, তোমার লাইফ সেভ করতে পারবে। যেখানে তোমার জন্য যদি আমি ধরে নেই যে পার সিকিউ এ তোমার জন্য 20 মিনিট করে বরাদ্দ, যদি আমি ধরে নেই, তাহলে এই বীজগাণিতিক রাশি তোমাকে হয়তো 15 মিনিটে সলভ করে নিয়ে আসতে পারবে। অর্থাৎ প্রথমে বীজগাণিতিক রাশি থেকে অ্যান্সার করার সুবিধাটা হচ্ছে এখানে টাইম সেভ হয়। তোমার হাতে যদি আরেকটা কমন চলে আসে এই সেকশন থেকে, আমি বলবো অনুপাত থেকে যদি কমন পাও, তাহলে অনুপাত অ্যান্সার করা উচিত, অথবা সেট ফাংশন অ্যান্সার করা উচিত। সেট ফাংশনটা একদম লাস্টে। কেন বলতেছি এটাকে লাস্টে নেওয়ার জন্য? কারণ হচ্ছে এখানে অনেক সময় ওই বিস্তৃত করে লিখতে হয়।
ঠিক আছে, ধরো 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে কিনা পাওয়ার সেটটা, এটা বের করতে বলছে, তাহলে একদম 4টা উপাদান দিলে 16টা জিনিস আমাকে লিখতে হচ্ছে। সো এই ব্যাপারগুলোর জন্য সো এখান থেকে 2টা অ্যান্সার করা হচ্ছে সব থেকে সেফ, 2টা অ্যান্সার করা সব থেকে সেফ। এবার আসি জ্যামিতিতে, জ্যামিতি থেকে আমি কিভাবে অ্যান্সার করব। জ্যামিতি থেকে একদম যদি সিম্পল ভাবে বলি সেটা হচ্ছে চ্যাপ্টার 7 থেকে অ্যান্সার করা খুব ইজি, কারণ ওখানে 3 3 6টা মাত্র সম্পাদ্য আছে, 6টা থেকে আসবেই আসবে, এবং 6টা পড়তে আধা ঘন্টাও লাগে না, এটা সব থেকে মজার পার্ট। চ্যাপ্টার 7 থেকে এখানে অ্যান্সার করা ইজি। বাট একটা জিনিস বলি, সবার আগে তুমি কি অ্যান্সার করছো, ক সেকশন থেকে অ্যান্সার করছো, তারপরে যদি তুমি জ্যামিতি অ্যান্সার করতে যাও এবং ওখানে টাইম মারা খেয়ে তুমি হচ্ছে কান্নাকাটি শুরু করো, কর্তৃপক্ষ দায়ী থাকবে না। সবার আগে 1 নম্বরে তুমি ক বিভাগ থেকে অ্যান্সার করবা, 2 নম্বরে খ বিভাগ জ্যামিতি থেকে অ্যান্সার না করে করবা হচ্ছে ত্রিকোণমিতি থেকে গ নম্বরে। মানে আমি কি বলতে যাচ্ছি, আমি বলতে যাচ্ছি ফার্স্ট অফ অল ক বিভাগ অ্যান্সার করে আসবা হচ্ছে গ বিভাগে, গ বিভাগ অ্যান্সার করে অ্যান্সার করবা ঘ বিভাগে, সবার লাস্টে অ্যান্সার করবা হচ্ছে খ বিভাগ, কারণ জ্যামিতি করতে টাইম লাগে, বেশ ভালো লেভেলই টাইম লাগে, এই জিনিসটাকে আমরা লাস্টের দিকে নিয়ে ফেলবো। আর যদি তুমি দেখো যে তোমার সম্পাদ্য একদম তুড়ি মারার মতো কমন পড়ে গেছে, তাই এটা তাহলে তোমার উপর ডিপেন্ড করবে, তোমার চয়েসের উপরে। বাট আমি যেটা বলতেছি সেটা হচ্ছে জেনারেলাইজ জিনিস, সবার জন্য সেফ জোন, ঠিক আছে। সো 3 নম্বরে আমরা বললাম কি, 3 নম্বরে অ্যান্সার করব হচ্ছে আমাদের ঘ বিভাগ থেকে, এবং 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 সবার লাস্টে গিয়ে আমরা অ্যান্সার করব হচ্ছে ভাইয়া আমাদের খ বিভাগ থেকে, ঠিক আছে। এইটা হচ্ছে আমার পার্সোনালি অ্যান্সার করার স্ট্র্যাটেজি। আমি যদি অ্যান্সার করতে যাই, আমি এই স্ট্র্যাটেজিতে অ্যান্সার করলে আমার সুবিধাটা হচ্ছে কি, টাইম ডিস্ট্রিবিউশনটা ঠিক থাকে, কারণ বীজগাণিতিক রাশি আমার সময় বাঁচাবে, ত্রিকোণমিতি পরিসংখ্যান এটা অলমোস্ট কাটায় কাটায় সময় নিবে, ওই যে সময়টা আমি সেভ করতে পারছি সেই সময়টা আমি কোথায় ইউটিলাইজ করব, সেটা ইউটিলাইজ করব হচ্ছে জ্যামিতিতে, কারণ জ্যামিতি একটু সময় খাবেই, ঠিক আছে, পরিসংখ্যানও সময় খাইতে পারে। সো এই দুইটা জিনিসকে সবার লাস্টে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। এখন জ্যামিতির কথা বললাম, ত্রিকোণমিতি পরিমিতি থেকে কি পড়বো, ত্রিকোণমিতি থেকে কি পড়বো এটা নিয়ে একটা ডিটেলস সাজেশনমূলক ভিডিও আমি অলরেডি বানায় ফেলছি। পরিমিতি আমি একটু সংক্ষেপে বলে ফেলি, ত্রিকোণমিতির আইটেম আছে 2-3টা, এর মধ্যে যে রুটের মধ্যে হচ্ছে 1 প্লাস সাইন থিটা, 1 মাইনাস সাইন থিটা, এইরকম ব্যাপার স্যাপার কিছু থাকে। আরো কিছু হচ্ছে ধরো এই যে কোসেক থিটা বা কোসেক থিটা প্লাস হচ্ছে কস থিটা ইকুয়াল টু এক্স হইলে এরকম কিছু অঙ্ক আছে। এই অঙ্কগুলো নিয়ে আমি ডিটেলস ভিডিও বানাইছি, এখানে সংক্ষেপে বললাম হালকা। পরিমিতি থেকে যদি বলি, পরিমিতি থেকে সিলিন্ডার থেকে প্রশ্ন আসবেই আসবে, সিলিন্ডার 1 নাম্বার, এখান থেকে প্রশ্ন আসার চান্স ম্যাক্সিমাম। সিলিন্ডার থেকে যদি না দেয়, সিলিন্ডার থেকে যদি না দেয় তাহলে তোমাকে হয়তো পাইপ দিবে অথবা আয়তাকার ঘনবস্তু দিবে, দুইটা জিনিস বলতেছি, সিলিন্ডার, পাইপ, আয়তাকার ঘনবস্তু। এখান থেকে পরিমিতির 2টা স্পেশাল অঙ্ক আছে, 2টা স্পেশাল অঙ্ক আছে। একটা স্পেশাল অঙ্ক হচ্ছে সামান্তরিক দিবে, একটা সামান্তরিক দিবে, সামান্তরিক দিয়ে ধরো সামান্তরিকের এই বাহু বললো এ, এই বাহুর মান বললো বি, এটার কর্ণ সামান্তরিক হইতে পারে, রম্বস হইতে পারে, এটার ক্ষুদ্রতম কর্ণ হচ্ছে সি, তোমাকে বের করতে হবে এর বৃহত্তম কর্ণের ডি এর মান কত। এটা কেমনে করে, প্রথমত কি করব, এই যে ছোট্ট যে সবুজ কালারের ত্রিভুজটা পাইছি এখান থেকে উচ্চতা বের করে নিব, দেন এই উচ্চতা হচ্ছে এইচ, তারপর এতটুকু এক্স সামহাও বের করে নিব, কিভাবে বের করবে এটা আমরা জানি, এটা হচ্ছে এ। সো এখান থেকে কি বলবো যে তোমার এক্স এর মান বের করা যায় উপরে পিথাগোরাস দিয়ে, তারপর এই ছোট্ট করে একটা ত্রিভুজ নিব, কোনটা, এই যে এই ত্রিভুজের উপর বেস করে আমরা বলে দিতে পারবো বৃহত্তম কর্ণ কত, ঠিক আছে। সো পরিমিতিতে এইটা একটা ফেভারিট টপিক। আরেকটা হচ্ছে যে সমবাহু ত্রিভুজ, ঠিক আছে, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ থেকে 3 মিটার বাহু বাড়াইছি, ক্ষেত্রফল কতটুকু বাড়ে বা কমাইলে কতটুকু ক্ষেত্রফল কমে, এটা হচ্ছে পরিমিতি সাজেশন। পরিসংখ্যানের সৃজনশীল অ্যান্সার করা খুবই সোজা, এখানে চোখ বন্ধ করে বলে দেওয়া যায়, 2টা সৃজনশীল যদি আসে, একটা আসবে সংক্ষিপ্ত পদ্ধতির গড় থেকে, আরেকটা আসবে হচ্ছে মধ্যক থেকে, চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। সংক্ষিপ্ত পদ্ধতির গড় আসবে খ নাম্বারে, গ নাম্বারে ওটা দিতে পারে হচ্ছে যে আপনি ওটার আয়তলেখ অঙ্কন করেন, অথবা বলবে যে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা বা তোমার যে কি বলে যে হচ্ছে অজীব রেখাটা, অজীব রেখা আসতে পারে, এই কথাগুলো আসবে হচ্ছে খ এবং গ মিলায়, অথবা আরেকটা সৃজনশীল যদি মধ্যক দেয় এই কথাগুলাই ঘুরায় পেঁচায় দিবে। সো পরিসংখ্যান থেকে অ্যান্সার করাটা খুবই 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 ইজি এবং অবভিয়াস। বাট পরিসংখ্যান আমরা অ্যান্সার করবো কোথায়, 3 নাম্বারে, তারপরে কোথায় যাব, সবার লাস্টে জ্যামিতি, সবার লাস্টে জ্যামিতি, কারণ জ্যামিতিতে এদিক সেদিক একটু হচ্ছে হয়ে যেতে পারে, ঠিক আছে। এখানে বলে রাখি অনেক ক্ষেত্রে অনেক প্রশ্ন তুমি শিওর থাকবা না, যেই প্রশ্নটা আমাকে অ্যান্সার করতেই হচ্ছে, বাট আমি জানি না এই প্রশ্নের অ্যান্সার আসলে শেষ পর্যন্ত আমি পৌঁছাইতে পারবো কিনা, এরকম যদি কোনো ঘটনাতে তুমি অ্যাপ্রোচ করো, প্রথম সাজেশন হচ্ছে এই প্রশ্নটা সবার লাস্ট অ্যান্সার করবা, দ্বিতীয় সাজেশন হচ্ছে লাস্টে অ্যান্সার করার আগে সেটাকে খাতার পিছনে গিয়ে একটু খসড়া করে নিবা,
নইলে তোমার খাতার এত সুন্দর করে যে লিখে টিকে আসছো, এই একটা আনশিওর মানে একদম শিওর না এমন একটা প্রশ্ন অ্যান্সার করতে গিয়ে সমস্ত জিনিসপত্র উল্টাপাল্টা হয়ে যেতে পারে। তো খাতার পিছনে একটু খসড়া করে দেখবা যে এটা কেমনে অ্যাপ্রোচ করে। যখন তুমি শিওর যে না এটা এইভাবে অ্যাপ্রোচ করলে অ্যান্সারটা মিলতেছে, তখন তুমি খাতার সামনে ব্যাক করে ওই প্রশ্নটা অ্যান্সার করো। তখন হয়তো তোমার এই জিনিসটা ব্রেক করলেও করতে হইতে পারে, বাট এটা তখন আর অত বেশি ম্যাটার করবে না। ওকে, তো এই হচ্ছে ব্যাপার স্যাপার কিভাবে আমরা আসলে সৃজনশীল অ্যান্সার করবো, শর্ট কোশ্চেন অ্যান্সার করবো। শর্ট কোশ্চেন সিকিউ এর মতোই সিমিলার, সো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। আর এমসিকিউ এর জন্য তো বললাম ভাই এটা একটা টেস্ট ম্যাচ, টেস্ট ম্যাচ টেস্ট ম্যাচের মতো খেলতে হবে। ওকে, তোমার এমসিকিউ এর সলিউশন হইতে হবে এমসিকিউ এর মতো। একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এমসিকিউ এ কিন্তু আমাদের ক্যালকুলেটর হ্যাক্সের একটা বিরাট প্লেলিস্ট বানানো আছে। তুমি যদি পরীক্ষার হলে কিচ্ছু না পড়ে যাও, শুধু হচ্ছে ওই প্লেলিস্টটা দেখে যাও, আমি বলতে পারবো তুমি আসলে এ প্লাস পাওয়ার মতো এমসিকিউ অ্যান্সার করে আসতে পারবা। ঠিক আছে, মাত্র 4 ঘন্টা একটা ভিডিও, মাত্র 4 ঘন্টা, ফুল সিলেবাসের জন্য 4 ঘন্টা। ওখানে দেখবা অনেকে কমেন্ট করছে, বুঝছো, খুবই ভালো লাগছে জিনিসটা। অনেকে হচ্ছে ওই এসএসসি 26-এর জন্য টাইম স্ট্যাম্পগুলো সুন্দর মতো দিয়ে দিছে ওই চ্যাপ্টারগুলো। তুমি চাইলে ওই টাইম স্ট্যাম্প ক্লিক করে হচ্ছে জাস্ট এসএসসি 26-এর জন্য যেটা, সেটা সর্বোচ্চ 2 ঘন্টা লাগবে। যদি তুমি কিচ্ছু না পড়ে থাকো, ভাই আমি পুরা 2টা বছর জলে ভেস্তে দিছি, 2.5 বছর জলে ভেস্তে দিছি, আমি এখন পরীক্ষা কেমনে পাস করবো, আই উড সে এই 2 ঘন্টা ইনভেস্ট করো। ওকে, সো অল দ্য বেস্ট, সবার জন্য শুভকামনা। পরীক্ষা ইনশাআল্লাহ তোমাদের অনেক ভালো হবে। অনেক অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।